জুলাই থেকে শুরু হচ্ছে কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন। জুনে বাজেট বরাদ্দের পর চূড়ান্ত সিদ্ধান্ত, স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই কারো। যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না, অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত। দাবি সংসদ সদস্যদের, জনগুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে মতাদর্শিক লড়াই প্রাধান্য পেয়েছে বলছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনায়। একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন, তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনে সারা দেশে নানা আয়োজন। বিহারে বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন ও শান্তি শোভাযাত্রা, মানব জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা। আজকে বুদ্ধ পূর্ণিমা হচ্ছে যে আমাদের শান্তির বার্তা। তো আমরা চাইব যে সকলে যাতে সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারে। সব্যে সত্তা সুখিতা হন্তু, এই বলে আমরা আমাদের প্রার্থনা কর্ম সম্পাদন করব। পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান, বার্তা দেশটির সর্বোচ্চ নেতার। সাহসিকতার জন্য আইআরজিসির প্রশংসা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা, কোন নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানিয়েছেন, জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথে। আলমগীর স্বপনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। যদি দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। বর্ষাকাল, তারপরে আপনার পাবলিক এক্সাম, তারপরে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আপনার এই শিডিউলগুলো ডিক্লেয়ার হয়। এগুলো সব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। দ্রুত নির্বাচনের পরিকল্পনা থাকায় পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। কোনো সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদ বাতিলেরও। স্থানীয় সরকারের কোনো অংশই সরকার বিলুপ্ত করবে না। এগুলোর অধিকতর শক্তিশালী সরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। স্থানীয় সরকারের সব পর্যায়ে 15 বছর অনেকটা নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের। স্থানীয় হলেও তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। নতুন প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এই অবস্থায় দলটির নেতাকর্মীরা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না, অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে,
যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন অতীতের মতো কারচুপি বিশৃঙ্খলার হবে না। এক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার। 100% যাতে গ্রহণযোগ্য হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংসদকে কেবল বিতর্ক আর সমঝোতার মঞ্চ নাকি জনগণের ভাগ্য বদলে প্রকৃত সূতিকাগার? বরাবরই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এমপিরা সংসদকে প্রাণবন্ত আর অংশগ্রহণমূলক দাবি করলেও বিশেষজ্ঞদের মূল্যায়ন ভিন্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিতেই সংসদীয় গণতন্ত্রের প্রাণ, সেখানে বড় ঘাটতি আছে বলে দাবি তাদের। সে সাথে স্পষ্ট ছিল সরকার আর বিরোধী দলের ভারসাম্যের অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে দলীয় মতাদর্শিক লড়াই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে দাবি তাদের। শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ সময় পর যেখানে সরকার আর বিরোধী দলের মতদ্বৈততা থাকলেও জাতীয় সংকট সমাধানে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এমপিরা বলছেন এবারের সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত, সেই সাথে সংসদকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সবাই। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু করতে চাই। সরকারি এবং বিরোধী দল মিলে একটি কার্যকর সংসদ করতে চাই। পার্লামেন্টে গিয়ে যেন আমরা কোনো পক্ষ অবলম্বন না করে দেশের পক্ষ অবলম্বন করি। গঠনমূলক সমালোচনা করলে আমরাও চেষ্টা করি সেটা শুধরানোর জন্য। এই অধিবেশনের মাধ্যমে একটা সংসদীয় ঐক্য তৈরি করেছি। সরকারি দল বিরোধী দল একত্রে সংসদ পরিচালনা করেছে। যৌক্তিক জায়গা থেকে আমরা সবাই সমান ছিলাম। তবে বিশেষজ্ঞরা সংসদের প্রথম অধিবেশনের বিশ্লেষণ করছেন ভিন্নভাবে। তাদের মতে প্রথম অধিবেশন কাঙ্ক্ষিতভাবে কার্যকর হয়নি, বিরোধী দলেরও ছিল না শক্তিশালী ভূমিকা। এই সংসদটা অনেকটাই ফর্মাল এবং ইনফর্মালের মাঝামাঝি একটা গ্রে লাইনে অবস্থান করে বলে আমার মনে হয়েছে। সমঝোতার সংসদ অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা সবাই এক জায়গায় থেকে আসলে আন্দোলনটা করেছে। আমরা মনে করি সংসদ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। দুইটা কাজ খুব সিরিয়াসলি যে এই সংসদে হয়েছে তা না। বিএনপি যে পজিশনটা নিয়েছিল সেই পজিশনটা ঠিক ছিল না। অধ্যাদেশগুলো নিয়ে আলাপ আলোচনা করা এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো প্রয়োজন সেগুলো রাখা। সেই জায়গায় যদি বিরোধী দলগুলো একমত হতো তাহলে কিন্তু আমরা জাস্টিফাইড সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগুলো পেতাম। অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যাশিত জায়গায় দেখাতে পারে নাই। জুলাই সনদ, জাতীয় সংকট, মুক্তিযুদ্ধ আর রাজনীতি নিয়েও সরকারি ও বিরোধী দলের শক্তিশালী ভূমিকা ছিল না বলেও অভিমত এই বিশ্লেষকদের। অন্যান্য আলোচনাগুলো বেশি প্রাধান্য পেয়েছে। আমেরিকার সাথে যে চুক্তি হলো, সেই বাণিজ্য চুক্তিগুলো, সেগুলো নিয়েও খুব বেশি আলোচনা আমরা দেখতে পেলাম না। বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনায়। জুলাই সনদ এবং মুক্তিযুদ্ধ নিয়েই বেশি বিতর্কটা হয়েছে। সেই জায়গায় অনেক ক্ষেত্রেই মনে হয়েছে আসলে দুই দলের রাজনৈতিক মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সংসদকে যতটা বেশি প্রাণবন্ত বলতে বোঝাচ্ছে যারা একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। আমি তো সংসদকে বলবো সংসদের কার্যকারিতার আলোকে সেই ইফিসিয়েন্সি তো করতে হলে তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হবে। আমরা আসলে সাংসদদের কাছে প্রত্যাশা করি সরকারকে সঠিক পথে রাখার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে। এই দুই জায়গায় কিন্তু আমি সেই রকম ডিবেট দেখিনি। বিরোধী দলগুলো সেই কাজ করতে পারে নাই। বিশ্লেষকরা মনে করছেন এবারের সংসদে একদিকে যেমন অনেকে তরুণ, তেমনি অনেকে বুঝতে পারছেন না সংসদের প্রকৃত কাজ। তাই এসব ব্যাপারে সংসদ সদস্যদের জোর দেওয়ার ব্যাপারেই পরামর্শ তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। দেশের বৌদ্ধ সম্প্রদায় নানা আচারে দিনব্যাপী তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছে। রাজধানীর নওধায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে গুলশান কালাচাঁদপুর পশ্চিম পাড়ায় বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে ভিক্ষু, ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা সহ নানা আয়োজন রয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এই দেশে যারা আছে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যুদ্ধ হানাহানি আমরা চাই না, আমরা চাই শান্তি। হিংসা হানাহানি বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে আমরা সবাই সম্প্রীতি দেশ বাংলাদেশ হিসেবে আমরা এটাই চাই। এদিকে রাজধানীর বাইরেও নানা আচারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন হচ্ছে। চট্টগ্রামে প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে।
সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে মোমবাতি প্রজ্বলন, পঞ্চশীল, অষ্টশীল, বৌদ্ধ মূর্তিকে স্নান করানো সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন তারা। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন ধর্মগুরু, বৌদ্ধ সংগঠনের প্রতিনিধি, সন্ন্যাসী ও সাধারণ বৌদ্ধরা। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে যে আমাদের শান্তির বার্তা। তো আমরা চাইব যে সকলে যাতে সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারে। পৃথিবীর সর্বত্র শান্তি বিরাজ করুক এই কামনা করি। জগতের সকল প্রাণী সুখী হোক, এই মূল মন্ত্র হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। হামির উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। নতুন করে রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 28 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 63 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 11 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 114 জন রোগী। রাজশাহী ও ময়মনসিংহ ছাড়াও বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবারে প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রমিক অধিকার আদায়ের দিনটি। কিন্তু এখনও কর্মস্থলে নিরাপত্তা আর অধিকারে পিছিয়ে শ্রম শক্তির বড় অংশ। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেশিরভাগেরই নেই তেমন সঞ্চয়। দীর্ঘ পথ চলায় শ্রমমান নিশ্চিত রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। শ্রমিকদের অধিকার রক্ষায় 9 এপ্রিল সংসদে পাশ হয় শ্রম সংশোধন বিল, কিন্তু তাতে দাবির প্রতিফলন হয়নি বলে মত অনেক শ্রমিক সংগঠনের। শ্রমিক নেতাদের মতে কর্মপরিবেশ আর সরঞ্জাম আন্তর্জাতিক মানের হলে দেশের শ্রমশক্তিও হবে বিশ্বমানের। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের শ্রমিক সমাবেশ। যোগ দিবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত করে জানাবেন। সমাবেশের প্রস্তুতি গতকাল রাত থেকে শুরু হয়েছে। সে জানেন যে এখন এই আবহাওয়ার যে পূর্বাভাস সেই অনুযায়ী গেল কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে কখনো কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে বা আজকে ভোর রাত থেকেই মুষলধারে বৃষ্টির কারণে এই নয়াপল্টন এরিয়ায় বা এলাকায় একেবারে যেখানে সমাবেশস্থলটি রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে হাঁটু পানি জমেছিল। যদিও এখন ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং অনেকটাই নেমে গেছে বলা যায়। এক পাশে বন্ধ করা হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার উল্টো পাশে যে রাস্তাটি রয়েছে সেখানেই দুপাশে যান চলাচল চলছে। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, কিছু কিছু এসেছেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্য যারা আছেন তারা এসেছেন, এসএসএফের সদস্যরা তারা এসে নিরাপত্তা ব্যবস্থা তদারক করছেন। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে এখন পর্যন্ত শীর্ষ নেতাদের মধ্যে কেউ আসেনি, তবে স্থানীয় পর্যায়ে বেশ কিছু নেতাকর্মী এখানে এসেছেন। আর যেহেতু গতকাল সংসদের শেষ অধিবেশন ছিল, সমাপনী ভাষণেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শ্রমিকদের ভাগ্য উন্নয়নের কাজ করা এবং কৃষি থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিক যারা রয়েছে তাদের ভাগ্য উন্নয়ন বা জীবনমানের যে উন্নয়ন সেটির জন্য বর্তমান সরকার কাজ করবে এবং সেই বিষয়ে হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে। আজকে এই যে সমাবেশ, সেখানে বেলা 2:30টায় যদিও সময় দেওয়া আছে, তবে ধারণা করা হচ্ছে 3টা নাগাদ প্রধানমন্ত্রী এই সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে পারেন। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মে দিবসের আয়োজন নিয়ে জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল মান্নান। মাজহার, রংপুরে মে দিবসে আজ কি কি আয়োজন রয়েছে? মারভি, নানা ধরনের আয়োজন আছে, শোভাযাত্রা সহ যে আয়োজন। আমরা একটা শোভাযাত্রার সামনে আছি, রংপুর যে ট্রাক এবং ট্যাঙ্কলরি যে শ্রমিক ইউনিয়ন আছে সেই শ্রমিক ইউনিয়নের সামনে, অর্থাৎ পুরো নগরী এখন একটা শোভাযাত্রার নগরীতে পরিণত হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটুখানি সেটি দেখাতে পারি যে রাস্তার যে দুই পাশ আছে, পুরো দুই পাশে কিন্তু শ্রমিকরা মাঠে নেমেছেন। অর্থাৎ আমরা যেটা জেনেছি প্রায় 36টি সংগঠন এই যে রংপুরে যেটি আছে, যে ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, হোটেল মালিক শ্রমিক ইউনিয়ন সহ প্রায় 36টি সংগঠন বিক্ষিপ্তভাবে অর্থাৎ পৃথক পৃথকভাবে পুরো নগরীতে এখন শোভাযাত্রা করছে। আমরা যদি আপনাকে একটুখানি সেই শোভাযাত্রাটা দেখাতে পারি এবং তারা যে আবেদনটি করছেন যে ন্যায্য
ন্যায্য যে মজুরি সেটি মজুরি নিশ্চিত করা, এবং মজুরি নিশ্চিত করার পাশাপাশি তারা আরেকটি দাবি তুলেছেন, সেটি হচ্ছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে আপনারা কি দাবি করছেন? আমরা শ্রমিকের ন্যায্য দাবি করতেছি। শ্রমিকের 8 ঘন্টা কাজের দাবি, শ্রমিকের উপর অত্যাচার বন্ধ করতে হবে। শ্রমিকের ন্যায্য দাবির জন্য আমরা আজকে আন্দোলন করতেছি। আপনারা নিরাপত্তার কথা বলছেন। পুলিশ হয়রানি থেকে রেহাই পাই, শ্রমিকরা যেন ন্যায্য অধিকার বুঝে পায়, সবকিছু মিলে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, সে বিষয়ে আমাদের আজকের এই মারফি যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন যে কর্মক্ষেত্রে যে নিরাপত্তার বিষয়টি থাকে সেই নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়, পাশাপাশি যেটি হয় তারা যেটা আছে যে তাদের যে ন্যায্য মজুরি এবং কর্ম যে ঘন্টা আছে সেই কর্মঘণ্টা যেন 8 ঘন্টা হয়, 8 ঘন্টার বেশি কোনোভাবেই যেন তারা কর্মঘণ্টা না করে সেই দাবি তারা তুলেছেন। মারফি। মানান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ছুটির দিনে ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি একদিকে স্বস্তি দিলেও সকালে বাইরে বের হওয়া মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করে, ফলে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন, যার ফলে দিনের শুরুতেই নগর জুড়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। লঘুচাপের প্রভাবে কোথাও বৃষ্টি, আবার কোথাও আকাশ মেঘলা রয়েছে। সুনামগঞ্জে কাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘলা, ঢলের পানিতে বাড়ছে নদ নদীর পানি। তবে হাওরে জলাবদ্ধতার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, এতে বেড়েছে কৃষকের ব্যস্ততা। নেত্রকোনায় রাতে বৃষ্টি না হলেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এতে হাওরে পানি বাড়ছে। তবে হবিগঞ্জের হাওড়াঞ্চলে জলাবদ্ধতার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এদিকে 4 জেলার হাওরে ডুবে আছে 31,000 হেক্টরেরও বেশি জমির আধা পাকা ধান। ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা। বছরের খোরাক পানিতে ডুবে থাকায় দুশ্চিন্তায় চাষিরা। ইভিএমে কারচুপি হতে পারে এমন শঙ্কায় বৃষ্টির মধ্যে সিল করা স্ট্রং রুম পাহারা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। নিজ কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রায় 4 ঘন্টা অবস্থান করেন তিনি। সঙ্গে কেন্দ্রের নিজের নির্বাচনী এজেন্টকেও নিয়ে যান মমতা ব্যানার্জি। এ সময় নিরাপত্তা ব্যবস্থা ও স্ট্রং রুমের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরে মমতা ব্যানার্জির উপস্থিতি টের পেলে কেন্দ্রটির সামনে জড়ো হন বিজেপি কর্মীরা। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এর আগে একটি কেন্দ্রের সিল করা স্ট্রং রুমের ভেতর নিয়ম না মেনেই বাইরের লোক অবাধে যাতায়াতের অভিযোগ ওঠে। এই ঘটনার পর বিকেলে ভিডিও বার্তায় ইভিএমে কারচুপি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেন মমতা ব্যানার্জি। কর্মীদের ওই স্ট্রং রুমের নজর রাখতে নির্দেশ দেন তিনি। আমাদের এজেন্ট গ্রেফতার হয়েছেন, অনেকগুলো একপেশে ব্যাপার হয়েছে। এরপরও যদি কেউ ইভিএম মেশিনে চুরি করার চেষ্টা করে, যদি কেউ গণনা চুরি করার চেষ্টা করে, তাহলে আমরা একসঙ্গে জীবন মরণের লড়াই লড়ব। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে তেহরান, এমন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ন্যাশনাল পার্সিয়ান গালফ ডে উপলক্ষে গুরুত্বপূর্ণ এই জনপথকে শত্রুমুক্ত করতে বদ্ধপরিকর ইরান। লিখিত বার্তায় এমন হুঁশিয়ারি দেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ নীতির আলোকে একটি নতুন বৈশ্বিক ও আঞ্চলিক জোট গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির বিস্তর প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। বলেন, গেল 60 দিন ধরে চলমান উত্তেজনায় দৃঢ়তা, সতর্কতা ও বীরত্বের এক চমৎকার নজির দেখিয়েছে বিপ্লবী গার্ডের সদস্যরা। 2024 সালে ন্যাটোতে যোগদানের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে সুইডেন। ইরান ইস্যুতে জোটটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ সত্ত্বেও ব্রিটেন, ইউক্রেনের সাথে মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে এই সামরিক তৎপরতা। 13টি দেশের প্রায় 18,000 সেনার অংশগ্রহণে মহড়াটি চলবে 13ই মে পর্যন্ত। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সাজোয়া যান। অত্যাধুনিক সমরাস্ত্র আর পদাতিকের সমন্বয়ে এই রণসজ্জা দেখে যুদ্ধের ময়দান মনে হতে পারে। আদতে চলছে সামরিক মহড়া।
অরোরা 26 মহড়াটির আয়োজক সুইডেন। বেশ কয়েক বছর পর পর এ ধরনের সামরিক মহড়ার আয়োজন করে থাকে দেশটি। তবে এবারের উদ্দেশ্য কিছুটা ভিন্ন, কারণ 2024 সালে ন্যাটোতে যোগ দেওয়ার পর এবারে স্টকহোমের সবচেয়ে বড় শক্তিমত্তার জানান। মহড়ার মূল লক্ষ্য এখন আর শুধু সুইডেনের নিজস্ব নিরাপত্তা নয়, বরং ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা। হোস্ট নেশন সাপোর্ট, সামরিক লজিস্টিক, দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েন এবং বাল্টিক নিরাপত্তা সহ বিভিন্ন দিক গুরুত্ব পাচ্ছে এই মহড়ায়। বিশেষ করে বাল্টিক সাগরের মাঝে থাকা কৌশলগত দ্বীপ গটল্যান্ডে চলছে যৌথ প্রতিরক্ষা অনুশীলন। And if NATO teaches us any one thing, and I hope you all watched, because they weren't there for us. যুক্তরাজ্য, ডেনমার্ক এবং ইউক্রেনের সেনারা অংশ নিলেও বিশেষভাবে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, কারণ ইরান যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে বরাবরই নিন্দার গীত গাইতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তা সত্ত্বেও মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে নিউ ইয়র্ক ন্যাশনাল গার্ড সেনারা। সুইডেন যেহেতু নিউ ইয়র্কের নতুন স্টেট পার্টনার, তাই তাদের সাথে এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই কাজে দিচ্ছে। সমন্বিতভাবে কাজ করার একটা পরিষ্কার ধারণা পাচ্ছি, আর ভবিষ্যতের অপারেশনগুলো কেমন হবে সেটাও ভালোভাবে বুঝতে পারছি। 27 এপ্রিল শুরু হওয়া এই মহড়ায় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের স্থল, নৌ, বিমান বাহিনী ও হোমগার্ডের প্রায় 18,000 সেনা। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির দূরপাল্লার আর্টিলারি, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, হেলিকপ্টার, সাজোয়া যান ও যুদ্ধজাহাজ। 13টি দেশের অংশগ্রহণে এ সামরিক তৎপরতা চলবে 13 মে পর্যন্ত। রেজবানা সাইমা, যমুনা নিউজ। গেল 25 বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি গণমাধ্যমের স্বাধীনতা, এমন তথ্য উঠে এসেছে ফরাসি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে। বিশ্বের 180টি দেশের মাঝে চালানো জরিপে মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে শীর্ষে রয়েছে মাত্র 7টি দেশ। গতবারের তুলনায় তালিকায় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়া, ভারত আর বাংলাদেশের। রণধ্বনি কিংবা শান্তির বাণী, সব বার্তা সবার আগে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন সাংবাদিক এবং সংবাদ মাধ্যম। কিন্তু স্বাধীনতার প্রশ্নে গত 25 বছরের মধ্যে সবচেয়ে শোচনীয় সময়ের মুখোমুখি খোদ গণমাধ্যম। গণমাধ্যম পর্যবেক্ষণকারী ফরাসি সংস্থা রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। বিশ্বের 180টি দেশের মধ্যে চালানো জরিপের ফলাফলে এবারই প্রথম গণমাধ্যম ও সংবাদকর্মীদের চরম অস্তিত্ব সংকটের কথা বলছে সংস্থাটি। রিপোর্টে ব্যাপক গুরুতর থেকে সন্তোষজনক মোট 5টি সূচকে হিসাব করা হয়েছে সংবাদকর্মীদের মত প্রকাশের স্বাধীনতাকে। পরিচালিত জরিপের ফলাফলে তালিকার শীর্ষে 7টি দেশ। প্রথম অবস্থানে নরওয়ে, এরপর যথাক্রমে নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া। সূচকের উদ্বেগজনক সারিতে যুক্তরাষ্ট্রের অবস্থান 64তম। সাংবাদিকদের নিয়মিত বিরতিতে আটক ও বহিষ্কার, বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম স্থগিত করার কারণে আরএসএফের প্রতিবেদনে গত বছরের তুলনায় তাদের অবনমন অন্তত 7 ধাপ। বাংলাদেশ গতবারের 149তম স্থান থেকে পয়েন্ট হারিয়ে জায়গা নিয়েছে 152তম অবস্থানে। প্রতিবেশী দেশ ভারত নেমে এসেছে 157তে। প্রতিবেদনে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে। সাংবাদিক নিগ্রহ, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও ঝুঁকি বিবেচনায় 116তম অবস্থানে ইসরায়েল, রাশিয়া 172 এবং 177-এ ইরান। তালিকার শেষ 3টি দেশ যথাক্রমে চীন, নর্থ কোরিয়া ও এরিত্রিয়া। স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন, প্রেস আইন এড়িয়ে চলা, লাগামহীন অনলাইন প্ল্যাটফর্মের উত্থানকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আরএসএফের প্রতিবেদনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে